নমস্কার। বিক্রমভীরা রহস্যের সিজন 3 এর পরবর্তী অংশ আজকে শোনাব। বিশুতান্ত্রিকের কুটিল হাসি মুহূর্তেই মিলিয়ে গেল। আগুনের কুণ্ডলীর কাঁপা আলোয় দেখা গেল জঙ্গলের ঘন অন্ধকার চিরে ধীর পায়ে বেরিয়ে আসছে একটি অবয়ব। কপালের ক্ষত জায়গা, মুখ, গলা ও হাতে ছড়ানো কালচে দাগ, শুকনো ফ্যাকাশে মুখ, চোখের নিচে গভীর কালচে ছায়া। কিন্তু ভয়ের পরিবর্তে তার চোখে মুখে এখন এক অমানসিক জেদ, এমন এক দৃঢ়তা যা দেখলেই রক্ত জমাট বাঁধে। স্নিগ্ধার হৃৎস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। অস্ফুষ্ট স্বরে সে বলল, তন্ময়, তুমি বেঁচে আছো? আমি জানতাম তুমি ফিরে আসবে। হ্যাঁ, তন্ময় বেঁচে আছে। কাদার চোরাবালিতে তাকে গ্রাস করতে পারেনি। বিশুতান্ত্রিকের আত্মবিশ্বাস চুরমার করে দিয়ে সে যমদূতের মতো ফিরে এসেছে। বিশুতান্ত্রিক হিসহিসিয়ে উঠলেন, অসম্ভব! তোর তো মাটির তলায় পচে মরে যাওয়ার কথা। ওই কাদার ভেতর থেকে উঠলি কি করে? তন্ময় এগিয়ে এসে শক্ত হয়ে দাঁড়ালো। সে কিঙ্কর, কেকা, সুজন আর গাছের সঙ্গে বাঁধা ভজেনতান্ত্রিকের দিকে একবার তাকিয়ে বুঝতে পারল বিশুতান্ত্রিক তাদের এ অবস্থা করেছে। স্নিগ্ধা দৌড়ে গিয়ে তন্ময়কে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। তন্ময় তাকে এক হাতে আগলে নিয়ে নিজেকে সামলে নিল। ভাঙা গলায় কিন্তু তীব্র দৃঢ়তার সাথে বলল, বিশুতান্ত্রিক, তোর পাপের ঘড়া পূর্ণ হয়ে উপচে পড়ছে। আজ তোর নিস্তার নেই। তুই আমাকে মারার জন্য ফাঁদ পেতেছিলি। শ্মশানের খগেন দাদু আমায় বাঁচিয়েছিল। স্নিগ্ধা যখন আমায় কাদা থেকে তুলতে না পেরে সাহায্যের খোঁজে দৌড়েছিল, তখন আমি প্রায় পুরোটা ডুবে গিয়েছিলাম। শরীর অবশ হয়ে গিয়েছিল, জ্ঞান হারিয়েছিলাম। যখন চোখ খুললাম, দেখলাম খগেন দাদুর মাটির ঘরে আমি শুয়ে আছি। সেই বৃদ্ধ মানুষটা আমায় কাদার ভেতর থেকে তুলে তার ঘরে নিয়ে গিয়েছিল। তার সেবা যত্নে আজ আমি অনেকটাই সুস্থ। স্নিগ্ধা কথাটা শুনে চমকে উঠল। সে ভাবল, বৃদ্ধ খগেন দাদু ওই কাদার চোরাবালি থেকে অত অল্প সময়ের মধ্যে কিভাবে তন্ময়কে উদ্ধার করতে পারলেন? আশেপাশে কোথাও কাদার ছাপও দেখতে পায়নি। তার মনে পড়ে গেল, একটু আগে যখন সে পরিস্থিতির চাপে পড়ে মাদুলিটা খুলতে যাচ্ছিল, তখন অন্ধকারের ভেতর থেকে খগেন দাদুর গলা ভেসে এসেছিল, মাদুলি খুলো না, এ তোদের সর্বনাশ করতে চাইছে। তখন বিশুতান্ত্রিক বলেছিলেন, ওটা ওই খারাপ তান্ত্রিকের বশীভূত আত্মা। স্নিগ্ধার বুকের ভেতরটা কেঁপে উঠল। খগেন দাদু কি তবে আজ মারা গেছেন? তার আত্মাই কি তবে ছায়ার মতো তন্ময়কে রক্ষা করে এখানে পৌঁছে দিয়ে গেল? তন্ময় বিশুতান্ত্রিকের দিকে তাকিয়ে বলল, এই জঙ্গলে ছোটবেলায় অনেকবার এসেছি, কিন্তু কাদার চোরাবালি দেখিও নি বা শুনিও নি। কারোর কাছে এখানে চোরাবালি আছে সে কথা জানতামও না। তুই নিশ্চয়ই ওই চোরাবালি বানিয়েছিলি। বিশুতান্ত্রিক হেসে উঠলেন, ঠিক ধরেছিস। ওখানে আসলে একটা ডোবার মতো খাঁজ আছে। আমি আমার শক্তি আর কৌশল কাজে লাগিয়ে ওটা বানিয়েছিলাম। নিচের দিকে পচা পাতা, ছোট ছোট পোকামাকড় আর কাদা মিশিয়ে এমন তৈরি করেছি যে ওপর থেকে আর কোনো সাধারণ চোখে বোঝা যাবে না। কিন্তু যে কেউ সেখানে পা রাখলেই ধীরে ধীরে মাটির নিচে চলে যাবে। এটাই আমার কৌশল। প্রকৃতির ভেতর আমার নিজের তৈরি বানানো ফাঁদ। আর ওই ফাঁদ তোর জন্যই ছিল তন্ময়।
হঠাৎ তিনি হুঙ্কার দিয়ে উঠলেন, তন্ময়, তুই এসেছিস, ভালোই হয়েছে। এবার তোদের দুজনকে একসাথে এই যজ্ঞের আগুনে দগ্ধ করব। তোদের পুরো বংশই নির্বংশ করব। পাশ থেকে হঠাৎ মন্টু একটা কুৎসিত হাসি হেসে উঠল। তার চোখে এখন আর কোনো ভদ্রতার মুখোশ নেই, লোভ আর নিষ্ঠুরতার নগ্ন ঝলক। সে ধীরে ধীরে বলল, শুনে রাখ তন্ময়, তোর বাবা আর হাসপাতাল থেকে ফিরবে না। তোর কাকার কাছ থেকে তোদের বিক্রম ভিলা আর সব জমিজমা আমি আমার নামে লিখিয়ে নেব। তারপর তাকেও শেষ করে দেবো। বিক্রম ভিলা হবে শুধুই আমার। এক মুহূর্ত থেমে সে ঠোঁট বাঁকিয়ে যোগ করল, এরা আমায় সেই আশ্বাসই দিয়েছে, তাই তো এদের দলে এসেছি। মন্টুর কথা শুনে সুজন আর কেকার চোখে আতঙ্ক আর ঘৃণা স্পষ্ট। তারা কিছু বলতে চাইছে, কিন্তু মুখ দিয়ে শব্দ বেরোচ্ছে না। স্নিগ্ধার চোখে জল এসে গেল শ্বশুরমশাই সুরেনবাবুর কথা মনে পড়তেই। তন্ময় স্তব্ধ হয়ে মন্টুর দিকে তাকিয়ে একভাবে চেয়ে রইল। তারপর ক্ষোভে কাঁপা গলায় বলল, আপনাকে সবাই এতদিন ভালো মানুষ বলে জানতো, আর আপনি? মন্টু হো হো করে হেসে উঠল। ভালো মানুষ? বিদ্রূপে ভরা গলায় বলে উঠল সে। ছোটবেলা থেকে শুধু অভাব দেখেছি আমি। এবার তোদের ওই রাজপ্রাসাদের মতো বাড়িতে আরামে থাকব। সে একটু ঝুঁকে তন্ময়ের দিকে তাকালো। আমরা তোদের সব খবর রাখতাম। আমি আগেই জেনেছিলাম রমেনের বউ তরু তোদের বাড়িতে কাজে আসবে, কিন্তু সেটা আমরা হতে দিতে চাইনি। তাই যেদিন তোদের বাড়িতে ওর কাজ করার কথা ছিল, তার আগের রাতেই ওকে সরিয়ে দিলাম আমরা। তার চোখে অদ্ভুত নিষ্ঠুর ঝিলিক। তরু রাতে মারা গেল, আর সকালেই আমি আমার বৌমা কেকাকে পাঠালাম তোদের বাড়িতে কাজের নাম করে, যাতে সে ভেতরের সব খবর আমায় এনে দিতে পারে, আর আমি তোদের বাড়ির প্রতিটা খবর জানতে পারি। স্নিগ্ধা আর তন্ময় একসঙ্গে কেকার দিকে তাকালো। কেকা তাদের দিকে অসহায় করুণ চোখে তাকিয়ে রইল। তার চোখ ভিজে উঠেছে। সে এবারও কিছু বলতে চাইছে, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। তন্ময় বলল, তরু কাকিমার মৃত্যুর পিছনে নিশ্চয়ই তোরা আছিস। শ্রেয়ার ভেতরে থাকা আত্মাটা ঠান্ডা গলায় বলল, তরুকে আমি মেরেছিলাম। সেদিন রাতে যখন সে বাথরুমে যাওয়ার জন্য বাইরে এসে কল চাপছিল, তখনই আমি আলোটা নিভিয়ে তার শরীরের ভেতরে ঢুকে পড়ি। তারপর আমার বশে তাকে নিয়ে এক গাছি মোটা পাটের দড়ি নিয়ে জঙ্গলের ওই আম গাছটার কাছে যাই। ওর হাত দিয়েই ডালে দড়ি বাঁধাই, ফাঁস বানাই। তারপর সেই দড়িটাই ওর নিজের গলায় পরিয়ে দিই। যখন সে ঝুলে পড়ে, তখন আমি তার শরীর ছেড়ে বেরিয়ে আসি। এক মুহূর্ত থেমে সে আবার বলল, তোদের বাড়িতে বাইরের কেউ কাজে যাক, সেটা আমরা চাইনি। তরু বেঁচে থাকলে রোজ তোদের বাড়িতে আসতো, সব কিছু দেখতো, শুনতো। সেটা আমাদের জন্য বিপদ হয়ে যেত, তাই প্রথমেই ওকেই সরিয়ে দিতে হয়েছিল। তারপর মন্টুই তার বৌমাকে পাঠিয়েছিল তোদের বাড়িতে কাজের নাম করে, যাতে সব সময় তোদের ওপর নজর রাখা যায়। তন্ময় দাঁত চেপে বলল, আমাদের মন্দিরে যে তান্ত্রিক এনেছিলাম, তাকে কেন মারলি? আর রমেন কাকুর ডোবাতেই বা কেন ফেলে দিলি? শ্রেয়ার ভেতরের আত্মাটা কুটিল হাসি হাসল। গুরুদেব তোদের সাবধান করে দিয়েছিল,
চুপ থাকতে, কিন্তু তোরা তার কথা শুনিসনি। তাই প্রথম যে তান্ত্রিকটা এনেছিলি, গেটের ভেতরে পা রাখতেই আমরা তাকে আমাদের শক্তি দেখিয়ে দিয়েছিলাম। পুতুলটার চোখ দিয়ে অন্ধকারে শক্তি বেরিয়ে ওর ওপর ঝাঁপিয়ে পড়েছিল। সে তখনই বুঝে গিয়েছিল এই বাড়িতে যে অপশক্তি আছে সেটা তার সাধ্যের বাইরে। একটু থেমে সে নিচু গলায় বলল, তাই প্রাণ ভয়ে পালিয়ে বাঁচে। আর তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলি তোদের সেই ভরসার মানুষটা কিভাবে ভয়ে কাঁপতে কাঁপতে দৌড়ে পালিয়ে গেল। আত্মাটা আবার হাসল। সেই দিনই তোদের বোঝা উচিত ছিল এই বাড়ি থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই। কিন্তু দ্বিতীয়জনকে আমরা ইচ্ছে করেই মন্দির পর্যন্ত আসতে দিয়েছিলাম, কারণ তোদের একটু আশার আলো দেখাতে চেয়েছিলাম, যাতে তোরা ভাবিস সব ঠিক হয়ে যাবে। কিন্তু সে যখন শিবলিঙ্গের সামনে বসে মন্ত্র পড়া শুরু করলো, তখনই আমি আলো নিভিয়ে তাকে তুলে নিয়ে যাই। তারপর সোজা উড়িয়ে নিয়ে গিয়ে রমেনের ডোবায় উল্টে গেঁথে দিই কাদার মধ্যে। তন্ময়ের চোখ রক্তবর্ণ হয়ে উঠল। রমেন কাকুকে ফাঁসালি কেন? শ্রেয়ার ভেতরে থাকা আত্মাটা ধীরে ধীরে বলল, কারণ রমেন তার স্ত্রীর মৃত্যুর পর সন্দেহ করতে শুরু করেছিল। ওর মনে হয়েছিল তরু নিজে মরেনি, কেউ তাকে মরতে বাধ্য করেছে। সত্যিটা জানার জন্য সে জঙ্গলের দিকে কয়েকবার ঘুরে বেরিয়েছিল। একদিন মন্টু তাকে জঙ্গল থেকে বের হতে দেখেছিল, আর রমেন সেই দৃশ্যকে সন্দেহের চোখে দেখেছিল। সে মন্টুর দিকে নজর রাখছিল, তাই তাকে সরিয়ে দেওয়া প্রয়োজন ছিল। এতে আমাদের পথের বাধা দূর হয়েছে, আর তোরাও আতঙ্কিত হয়ে গেছিস। এবার একটা বিকৃত হাসি ভেসে এলো শ্রেয়ার ঠোঁট থেকে। মন্টু আমাদের কথা মতো পুলিশকে জানিয়েছিল সে নিজের চোখে দেখেছে রমেন তান্ত্রিককে ডোবায় ডুবিয়ে মারছে। তাই এখন রমেন জেলে, আর সত্যিটা কেউ জানে না। হঠাৎ শ্রেয়া নিজের চুল নিজেই মুঠো করে টেনে ছিঁড়তে লাগলো। ব্যথায় তার মুখ মুচকে উঠেছে, চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। কিন্তু সেই যন্ত্রণার মাঝেই তার ভেতরে থাকা তান্ত্রিকের আত্মা ধীরে ধীরে স্নিগ্ধার দিকে তাকালো। তার চোখে ফুটে উঠল বিকৃত এক আনন্দের ঝিলিক। ঠান্ডা নিষ্ঠুর গলায় সে বলল, কেমন লাগছে স্নিগ্ধা? স্নিগ্ধার সহ্য করতে না পেরে চিৎকার করে উঠল, শয়তান, ওকে ছেড়ে দে, শ্রেয়াকে ছেড়ে দে বলছি। শ্রেয়ার ঠোঁটে ধীরে ধীরে একটা বিকৃত হাসি ফুটে উঠল, কিন্তু গলাটা সেই আত্মারই। কষ্ট হচ্ছে তাই না? তার গলায় স্পষ্ট ব্যঙ্গের সুর। তারপর ধীরে ধীরে বলল, ছটপট কর, তুই যত ছটপট করবি ততই আমার শান্তি লাগে। শ্রেয়ার শরীর আবার ঝাঁকুনি খেয়ে উঠল। পুতুলটা ভয়ানক হাসি দিয়ে বলল, এই কয়দিনে ভীষণ মজা পেয়েছি তোর ভীত মুখ দেখে। স্নিগ্ধা ক্রোধ আর আতঙ্কের মিশ্রণে বিশুর দিকে তাকিয়ে বলল, লেবুটি তান্ত্রিক ক্রিয়া করে তুই নিশ্চয়ই শ্রেয়ার ভেতরে আত্মা ঢুকিয়েছিস। বিশুতান্ত্রিক ঠান্ডা হাসি দিয়ে বলল, ঠিক ধরেছিস। তোরা ওই দিন বাড়িতে ঢুকবি জেনে আমি লেবুটা সিঁড়ির এক পাশে রেখে দিয়েছিলাম। জানতাম কেউ না কেউ পা দেবে, আর তখনই
আমার শিষ্যের আত্মার জন্য শরীরে প্রবেশের পথ খুলবে। তুই বা তন্ময় পা দিলে কিছুই হতো না, তোদের রক্ষা কবচ আছে। কিন্তু শ্রেয়া পা দেওয়াতেই সেই মন্ত্রপুত লেবু ওর শরীরের সঙ্গে সংযোগ তৈরি করে। সেই পথ দিয়েই আমার প্রিয় তান্ত্রিক শিষ্যের আত্মা প্রথমবার ওর শরীরে ঢুকে পড়ে। মরা আত্মা যত শক্তিশালী হোক, মানুষের শরীরে ঢোকার জন্য প্রথমে একটা মাধ্যম লাগে। একবার ঢুকে পড়ার পর আর বাধা থাকে না, তাই সে যখন খুশি বেরোতে পারে, আবার ফিরে আসতেও পারে। রোজ গভীর রাতে সে শ্রেয়ার শরীরে ঢুকে আমার কাছে এই জঙ্গলে আসে। আমি তখন তন্ত্রক্রিয়া করি, শক্তি যোগাই, এই জায়গাটাকে মন্ত্রে শক্তি করি, যাতে সে তার প্রতিশোধ সম্পাদনের জন্য প্রয়োজনীয় শক্তি আর ক্ষমতা অর্জন করতে পারে। আজ সব শেষ হবে। আজ সে বলি দেবে, আর তারপর শ্রেয়ার শরীরই হবে তার স্থায়ী আস্তানা। তন্ময় রাগে ফেটে পড়ে বলল, তোদের মনের আশা কখনো পূর্ণ হবে না। বিশুতান্ত্রিক ঠান্ডা গলায় বললেন, তাই বুঝি? দেখছিস তো ওই ভজনতান্ত্রিকের অবস্থা কি করেছি। তোদের মন্দিরের রক্ষা কবচ ভেঙেছি আমি, যা সে তান্ত্রিকের পক্ষে সম্ভব নয় ওই রক্ষা কবচকে ঠিক করা। আমার শক্তির তোরা কল্পনাও করতে পারবি না। তন্ময় দাঁতে দাঁত চেপে বলল, আপনি একটা শয়তান। আপনি নিজেই আমাদের মন্দিরে ডাকিনী বিদ্যা করেছেন, আবার অন্য তান্ত্রিকের নামে সেই দোষ চাপিয়েছেন। মন্দিরটা অপবিত্র করলেন কেন? বিশুতান্ত্রিকের চোখে হঠাৎই এক অদ্ভুত আগুন জ্বলে উঠল। ঠোঁটের কোণে কুটিল হাসি ফুটিয়ে বলল, ডাকিনী বিদ্যা? তার ঠোঁটের হাসিটা আরও চওড়া হয়ে উঠল। মূর্খ, তোদের ভয় দেখানোর জন্যই ওই কথা বলেছিলাম। মানুষ যখন ভয়ে থাকে তখন তার মাথা ঠিক মতো কাজ করে না। আমি ঠিক সেটাই চেয়েছিলাম, তোরা আতঙ্কে থাকবি, সব কিছুতেই অশুভ শক্তির ছায়া দেখতে শুরু করবি। তিনি একটু থামলেন, যেন পুরনো সেই রাতটার কথা মনে করছেন। ওটা কোনো ডাকিনী বিদ্যা ছিল না। আমি শুধু এমন তন্ত্রক্রিয়া করেছি যাতে তোদের মন্দিরের রক্ষা কবচ দুর্বল হয়ে যায়। বিশুতান্ত্রিক ধীরে ধীরে বলতে লাগলেন, সেদিন গভীর রাতে আমি মন্দিরে ঢুকেছিলাম। চারপাশে তখন ঘন অন্ধকার। প্রথমে কালী মূর্তির সামনে দাঁড়িয়ে কিছু মন্ত্র পড়তে শুরু করি, তবে সেটা কোনো পবিত্র মন্ত্র নয়, একটা বিপরীত তন্ত্রমন্ত্র। এই ধরনের মন্ত্র মন্দিরের রক্ষা কবচের শক্তিকে ধীরে ধীরে দুর্বল করে দেয়। তারপর ঝোলা থেকে একটা ছোট বোতল বের করি। বোতলের ভেতরে ছিল মদ আর কয়েক ফোঁটা রক্ত মেশানো তরল। আমি সেই তরল কালী মূর্তির গায়ে আর মন্দিরের মেঝেতে ছিটিয়ে দিই। এরপর মূর্তির পায়ের কাছে একটা ছোট আগুন জ্বালিয়ে কয়েকটা জিনিস পুড়িয়েছিলাম: কালো তিল, শুকনো শিকড় আর তান্ত্রিক ধূপ। সেগুলো পুড়তে পুড়তে যে ছাই তৈরি হয় সেটাই পরে মন্দিরের মেঝেতে ছড়িয়েছিল। তার চোখে এক উন্মাদ ঝিলিক। মন্ত্র পড়তে পড়তে সেই ছাই হাতে তুলে আমি মাটিতে একটা চিহ্ন এঁকে দিই। সেটা ছিল এক ধরনের তান্ত্রিক আহ্বান চক্র, যার মাধ্যমে অশুভ শক্তিকে ডাকা হয় না, কিন্তু তাদের জন্য পথটা দুর্বল করে দেয়া হয়। তিনি ধীরে শ্বাস নিলেন। কিছুক্ষণ পর আমি টের পাচ্ছিলাম মন্দিরের ভেতরের বাতাস বদলে যাচ্ছে। চারপাশে এক ধরনের কটু গন্ধ ছড়িয়ে পড়েছে। তখনই বুঝেছিলাম রক্ষা কবচ দুর্বল হতে শুরু করেছে। তারপর নিচু গলায় বললেন, আমি মূর্তির দিকে তাকিয়ে শুধু বলেছিলাম,
এবার পথ খুলে গেল। তিনি আবার বলতে লাগলেন, তারপর একই কাজ শিবলিঙ্গের ঘরেও করি। সেখানেও ছাই ছড়াই, মদ ছেটাই, আর একই মন্ত্র পড়ে ঘরের সুরক্ষা বলয়কেও দুর্বল করে দিই। এই কাজগুলো করার পর মন্দিরের অদৃশ্য সুরক্ষা বলয় ভেঙে যায়। তখন থেকেই ওই জায়গার অশুভ শক্তিরা প্রবেশ করার পথ পেয়ে যায়। বিশুতান্ত্রিক এবার স্নিগ্ধার দিকে তাকালেন। স্নিগ্ধা যখন পরে মন্দিরের দরজা খুলে ভেতরে ঢুকেছিল, মূর্তির গায়ের লালচে দাগ আর ছড়িয়ে থাকা ছাই আর বাতাসে ভাসা মদের গন্ধ সবই ছিল সেই রাতের তন্ত্রক্রিয়ার চিহ্ন। তার ঠোঁটে আবার সেই ঠান্ডা হাসি ফুটে উঠল। আর যেদিন আমি তোদের উদ্ধার করতে এসেছিলাম, সেদিন তোদের বলেছিলাম মন্দিরটা শুদ্ধ করে দিয়েছি। আসলে সেটা ছিল মিথ্যে। আমি শুধু দেখছিলাম কত দূর পর্যন্ত তোদের ভয় নিয়ে খেলতে পারি। ঝড় ওঠা, টব পড়ে যাওয়া, মুরগির মাথা গড়িয়ে আসা, ঘণ্টার নিজে থেকে বাজা, তোরা যেগুলো অলৌকিক ভাবছিলি সেগুলো আমার তৈরি করা তান্ত্রিক বিভ্রম। আজ আবার মন্দিরে গিয়ে সেই শক্তিকে আরও উস্কে দিয়ে এসেছি। আর মন্দিরের যে মাটিটা নিয়ে এসেছি সেটা এমনি এমনি নয়। তার গলাটা আরও নিচু হয়ে এলো। ওই মাটির মধ্যে এখন আগের সেই অপবিত্র তন্ত্রের শক্তি লেগে আছে। সেই শক্তিকে আমি মন্ত্র দিয়ে জাগিয়ে তুলেছি তান্ত্রিক ক্রিয়ার মাধ্যমে। তার চোখে নির্মম তৃপ্তির ছায়া। শ্রেয়ার চোখের দৃষ্টি অস্বাভাবিক ঠান্ডা। তার ভেতরে থাকা বিশুতান্ত্রিকের শিষ্যের আত্মা স্নিগ্ধার দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, তোকে গুরুদেব বলেছিলেন রোজ দুবেলা মন্দিরে পুজো দিতে। গুরুদেব ইচ্ছে করেই তোকে এই কথা বলেছিলেন। স্নিগ্ধা স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। আত্মাটা কুটিল হাসল। সেদিন যখন তুই দুপুরে মন্দিরে পুজো দিতে গিয়েছিলি, তখন যা কিছু দেখেছিস সবই ছিল আমার তৈরি বিভ্রম। স্নিগ্ধার বুক ধক করে উঠল। আত্মাটা আবার বলল, মন্দিরের দেওয়ালের যে মাথাবিহীন ছায়াগুলো দেখেছিলি, কালী মূর্তির চোখ থেকে যে কালো তরল গড়িয়ে পড়ছিল, আর তোর মাথার ওপর যে লাল রক্ত ঢেলে পড়েছিল, সবই আমি দেখিয়েছিলাম। সে একটু থেমে বিকৃত গলায় হেসে উঠল। আমি জানতাম এত কিছু দেখলে তুই ভয়ে দৌড়ে পালাবি। ঠিক যেমনটা হয়েছিল। তুই আতঙ্কে মন্দির থেকে ছুটে বেরিয়ে পুকুরে ঝাঁপ দিয়েছিলি। স্নিগ্ধার শরীর কাঁপতে লাগলো। আত্মাটা ঠান্ডা গলায় বলল, সবটাই ছিল আমাদের চাল, যাতে তোর মনে হয় মন্দিরের অশুভ শক্তি আছে, আর তুই কোনো দিনও আমাদের ওপর সন্দেহ না করিস। তারপর সে ফিসফিস করে বলল, গুরুদেব তোকে পুজো দিতে বলেছিল, আর আমি সেই সুযোগে তোকে ভয় দেখাচ্ছিলাম, সব কিছু পরিকল্পনা করেই। ভজনতান্ত্রিক রাগে ফুঁসতে ফুঁসতে সব কথা শুনলেন। তারপর বিশুতান্ত্রিকের দিকে কঠোর গলায় বললেন, মন্দিরকে অপবিত্র করেছিস, এর ফল তোকে ভোগ করতেই হবে। তোর সর্বনাশ নিশ্চিত। তিনি একটু থেমে তীক্ষ্ণ চোখে তাকালেন তার দিকে। হরিপদ তো তোকে গুরুদেবকে আনতে বলেছিল, তাহলে তুই সেখানে জুটলি কি করে? আমি আগেই খবর নিয়ে জেনেছিলাম সেই সময় গুরুদেব আশ্রমে নেই। এতে আমারই সুবিধা হয়েছিল। হরিপদ যখন তান্ত্রিকের খোঁজে বেরিয়েছিল, ফেরার পথে আমি নিজেই তার সামনে গিয়ে দাঁড়াই। তাকে বলি আমি গুরুদেবের শিষ্য, গুরুদেবের আদেশেই এসেছি। হরিপদ সহজ সরল মানুষ, সে আমার কথা বিশ্বাস করে বিক্রম ভিলায় নিয়ে এসেছিল।
তন্ময় দাঁতে দাঁত চেপে বলল, আর ওই বাচ্চাটাকে কেন মেরেছিস? কিভাবে মেরেছিস? আর তাকে আমার বাড়িতেই বা কেন রেখেছিলি? বিশুতান্ত্রিক ঠান্ডা চোখে তার দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, নবজাতকের প্রাণশক্তি সবচেয়ে বিশুদ্ধ আর শক্তিশালী। ভয়ঙ্কর তন্ত্রশক্তি লাভ করতে গেলে এমন এক নিষ্পাপ প্রাণের বলি দরকার হয়। তার ঠোঁটে বিকৃত হাসি ফুটে উঠল। মন্টুর কাছ থেকে খবর পেয়েছিলাম কুমকুমের সন্তান যে কোনো দিন জন্মাবে। সেদিন কুমকুমের প্রসব বেদনা উঠতেই দাইমা যখন তার বাড়ির দিকে যাচ্ছিল, আমি আগেই পথের ধারে একটা গাছের আড়ালে দাঁড়িয়েছিলাম। তন্ত্রমন্ত্রের ধোঁয়া দিয়ে তাকে কিছুক্ষণের জন্য বশ করে নিয়েছিলাম। তিনি আবার বলতে লাগলেন, বাচ্চাটা জন্মানোর পর তার কান্না শুনে বাইরে যারা ছিল সবাই খুশি হয়ে উঠেছিল। সেই সময় আমি বিভ্রম সৃষ্টি করে তাদের মন অন্যদিকে ঘুরিয়ে দিই। ভেতরে কুমকুম যন্ত্রণায় ছটফট করতে করতে প্রায় অচৈতন্য হয়ে পড়েছিল। সেই সুযোগে দাইমা বাচ্চাটাকে কোলে করে বাইরে এনে আমার হাতে তুলে দেয়। তারপর আবার ভেতরে ফিরে যায়। কিছুক্ষণ পরেই সে স্বাভাবিক হয়ে যায়, তাই কিছুই মনে করতে পারেনি। তন্ময়ের চোখে আগুন জ্বলছে। বিশুতান্ত্রিক নির্বিকার গলায় বললেন, আমি বাচ্চাটাকে নিয়ে জঙ্গলে গিয়ে তন্ত্রক্রিয়ার জন্য বলি দিই। তারপর তার মাথা আর দেহ আলাদা করে বিকৃত করে একটা প্লাস্টিকের প্যাকেটে ভরে রেখে মন্টুকে দিয়েছিলাম। তিনি একটু থেমে কুটিল হাসলেন। আর তোদের বাড়ির বারান্দায় ওটা রেখে আসার পিছনেও আমার উদ্দেশ্য ছিল। আমি চাইছিলাম তোরা এই নারকীয় দৃশ্য দেখে আতঙ্কে জমে যাস। তোরা যখন আমার সঙ্গে মন্দিরে ছিলি, সেই ফাঁকে মন্টু প্যাকেটটা তোদের বারান্দায় রেখে আসতে গিয়েছিল। কিন্তু বারান্দায় গিয়ে মন্টু দেখল সেখানে একটা প্যাকেট রয়েছে, যার ভেতরে রাখা আছে একেবারে নতুন একটা পুতুল। তখন সে পুতুলটা সরিয়ে দেয় আর সেই প্যাকেটের ভেতরেই ওই নবজাতকের কাটা মাথা আর দেহটা ঢুকিয়ে রেখে আসে। তারপর পুতুলটা পিছনের দিকে ফেলে দিয়ে চলে আসে। পরে তন্ময় যখন সেই প্যাকেটটা নিয়ে জঙ্গলে ফেলে দিতে যাচ্ছিল, বিশুতান্ত্রিকের কথা শেষ হওয়ার আগেই শ্রেয়ার শরীরে ভর করা তান্ত্রিকের আত্মা হঠাৎ কর্কশ গলায় বলে উঠল, হ্যাঁ, তখন আমি ওকে ভয় দেখিয়েছিলাম। শালা ভয় পেয়েও থামেনি, তাই ওই ছিন্ন মাথা আর দেহ নিয়ে ও সব করে ওকে তাড়িয়ে দিয়েছিলাম। বিশুতান্ত্রিক ঠান্ডা গলায় আবার বলতে শুরু করলেন, তারপর গভীর রাতে শ্রেয়া বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। তখন কুকুরটার শরীরেও আমার বশ করা এক আত্মা ঢুকে পড়ে। সেই কুকুরটাই জঙ্গলে গিয়ে ওই নবজাতকের দেহের কিছু অংশ কামড়ে খেয়ে আবার ফিরে এসেছিল। তাই তোরা সকালে কুকুরটার ঠোঁটে রক্ত দেখেছিলি। তিনি একটু থেমে বললেন, সকালে সবাই ভেবেছিল এই নৃশংস কাজটা নিশ্চয়ই শ্মশানের সেই তান্ত্রিক করেছে। সন্দেহটা তার দিকেই ঘুরে গেল। এটাও ছিল আমার চাল, কারণ সে যদি কোনোভাবে জানতে পারত আমি এখানে জঙ্গলে বসে অশুভ তন্ত্র সাধনা করছি, তাহলে সে সবাইকে বলে দিত। তখন তোদের ওপর আমার প্রতিশোধ নেওয়ার পরিকল্পনাটাও ভেস্তে যেত। বিশুতান্ত্রিকের চোখে শীতল নিষ্ঠুরতা। সেজন্য ওকেও সরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলাম। সেদিন গভীর রাতে পুলিশ শ্মশানের দিকে আসছিল। মন্টু আমাকে সেই খবর দিয়েছিল। শ্মশানের তান্ত্রিক যখন চোখ বন্ধ করে ধ্যানমগ্ন হয়ে বসেছিল, সেই সময় আমার শিষ্যের আত্মা একটা হুতুম প্যাঁচা মেরে তার রক্ত ওই তান্ত্রিকের সামনে রাখা মাটির পাত্রে ঢেলে রেখে আসে। পুলিশ এসে সেটাকে মানুষের বলির রক্ত ভেবেছিল, আর সেই সন্দেহেই তারা তান্ত্রিকটাকে ধরে নিয়ে যায়। এতে আমাদের আর কোনো বিপদ রইল না। তিনি একটু থামলেন,
তারপর তন্ময়ের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বললেন, আর তোরা যখন ওই দৃশ্য দেখে ভয়ে পালিয়ে জঙ্গলের ভেতর একটা গাছের নিচে দাঁড়িয়েছিলি, তখনই আমার শিষ্যের আত্মা তোদের ভয় দেখানোর জন্য সে ওই হুতুম প্যাঁচার চোখটা খুবলে নিয়ে তার রক্ত আর সেই উপড়ে নেওয়া চোখটা কিঙ্করের মাথার ওপর ফেলে দিয়েছিল। তারপর যখন কিঙ্কর মাথার রক্ত ধুয়ে ফেলতে ওই ডোবার ধারে গিয়েছিল, তখন আমার এই শিষ্যের আত্মাই জলের ভেতর থেকে হাত বাড়িয়ে তাকে টেনে ডোবায় ডুবিয়ে মারার চেষ্টা করেছিল। বিশুতান্ত্রিকের ঠোঁটে ধীরে ধীরে এক বিকৃত হাসি ফুটে উঠল। ওটা ছিল একটা শুধু সতর্ক বার্তা, তোরা যেন বুঝতে পারিস তোদের প্রতিটা পদক্ষেপের ওপর অশুভ আত্মার নজর আছে। কথাগুলো শুনে স্নিগ্ধার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে কাঁপা গলায় বলল, কি সাংঘাতিক নিষ্ঠুর আপনি। তার মাথাটা ঘুরে উঠল, সে টলে পড়ে যাচ্ছে। তন্ময় তাড়াতাড়ি তাকে ধরে ফেলল। শ্রেয়া ঠোঁটে এবার এক পৈশাচিক হাসি, আর চোখ দুটো মণিহীন সাদাটে সেই সত্তাটি বিদ্রূপের সুরে স্নিগ্ধাকে বলল, আর একটা কথা তোকে বলা হয়নি স্নিগ্ধা। শ্রেয়ার ভেতরে থাকা আত্মা এবার ভয়ানকভাবে হেসে উঠল। সেদিন রাতে তুই শ্রেয়ার ঘরের সামনে গিয়েছিলি, দরজাটা খোলা ছিল, ভেতরে সে নেই। তুই হন্যে হয়ে তাকে খুঁজছিলি। বারান্দায় গিয়ে নিচের দিকে তাকিয়েছিলি আর দেখেছিলি শ্রেয়া বাইরে যাচ্ছে। ভয়ে তুই তন্ময়কে ডেকে নিচে নেমেছিলি। দেখেছিলি প্রধান দরজার তালা ঝুলছে, সব ঠিক আছে। এরপর ওপরে ফিরে এসে ঘরের দরজা বন্ধ দেখেছিলি। শ্রেয়াকে ডেকে দেখেছিলি সে ঘরে আছে। স্নিগ্ধার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। সেই রাতের প্রতিটা মুহূর্ত তার চোখের সামনে সিনেমার মতো ভেসে উঠছে। শ্রেয়ার চাহনিতে এক আদিম হিংস্রতা। কিন্তু সবটাই বিভ্রম ছিল স্নিগ্ধা। আমি শ্রেয়ার ভেতরে ঢুকে তাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করেছি। ঘরে তুই যে শ্রেয়াকে দেখেছিলি তা আমার তৈরি এক মায়াবী বিভ্রম, ঠিক শ্রেয়ার মতোই দেখতে। আমি তখন চেয়েছিলাম তোকে তন্ময়ের কাছে অবিশ্বাসী আর মাথা খারাপ প্রমাণ করতে। চেয়েছিলাম তোকে সারাক্ষণ এক অসহ্য চিন্তা আর আশঙ্কার আগুনে পুড়িয়ে মারতে। তোর আর তন্ময়ের কাছে মাদুলি থাকায় আমাদের বেশ অসুবিধা হচ্ছিল। একদিকে মাদুলি খোলার জন্য আমরা নানা চেষ্টা করেছি, অন্যদিকে গুরুদেব তোকে বলেছিল মাদুলি যেন না খোলা হয়, যাতে গুরুদেবের উপর তোদের কোনো সন্দেহ না পড়ে। হরিপদকেও দেখিয়েছিলাম, তার চোখের সামনে তোদের পারিবারিক সুখের ছবি বিকৃত আর ভয়ঙ্কর রূপে ফুটে উঠেছিল। ঝলসানো জ্বলন্ত রূপে যেন সব আনন্দ কেটে গিয়েছিল। এটা শুধুমাত্রকে ভয় দেখানোর জন্যই। হরিপদ তবুও তোদের সাথে ছিল। এবার পুতুলটা বলে উঠল, হরিপদকে তোরা খুব ভালোবাসিস, সেজন্য আমি ওর মাথায় লাঠির বাড়ি মেরেছিলাম। তারপর লাঠিটা ছুঁড়ে দূরে ফেলে দিয়েছিলাম। ও পড়ে অজ্ঞান হয়ে গিয়েছিল। আমি এটা করেছিলাম কারণ যাতে ও আহত হয় আর তোরা কষ্ট পাস। শ্রেয়ার ভেতরে থাকা আত্মা বলল, সুরেনবাবু হাসপাতালে হরিপদকে দেখার পর ফিরে আসছিল। আমি তার কানে কানে ফিসফিস করে বলেছিলাম, তোর ছেলে জঙ্গলের কাদায় পড়ে ডুবে মারা গেছে। এবার তোর বৌমাও ওই কাদায় ডুবে যাচ্ছে, কেউ তাকে আর বাঁচাতে পারবে না। কথাটা শুনেই সুরেনবাবু ঘামছিলেন, তারপর হার্ট অ্যাটাকে অজ্ঞান হয়ে পড়েছিলেন। এবার শ্রেয়ার ভেতরে থাকা আত্মা ফুঁসে উঠে দাঁতে দাঁত চেপে বলল, তন্ময়কে শেষ করে দিতে চেয়েছিলাম। শ্মশানের গাছের ওই ডালটা ওর মাথায় ফেলে মারার চেষ্টা করেছিলাম, কিন্তু ওই বুড়ো খগেন যে ডালটা ধরে সব নষ্ট করে দিল। শ্রেয়ার চোখে আগুনের মতো ক্রোধ জ্বলছে। শুধু একবার নয়,
কাদায় ডোবার থেকেও ওকে বাঁচিয়েছিল সে, অথচ আমরা কিছুই বুঝতে পারিনি। এখানে এসেও স্নিগ্ধাকে সাবধান করার চেষ্টা করছিল। সে থেমে একটু ঠান্ডা ভয়ঙ্কর হাসি হাসল। কিন্তু এখন আর পারবে না। ওই খগেনের আত্মাকে গুরুদেব এমন শিক্ষা দিয়েছেন, আর সে এখানে ফিরতে পারবে না। কথাগুলো শুনে তন্ময় যেন পাথর হয়ে গেল। খগেন দাদুর আত্মা? মানে দাদু বেঁচে নেই? তার মাথার ভেতর যেন সব কিছু এলোমেলো হয়ে গেল। সে যাকে জীবিত মানুষ ভেবে কথা বলেছে, যার কাছে আশ্রয় পেয়েছে, যে তাকে সেবা যত্নে সুস্থ করে তুলেছে, সে আসলে একজন মৃত মানুষ। বিশ্বাস করতে পারছে না তন্ময়। তার বুকের ভেতরটা হঠাৎ মোচড় দিয়ে উঠল। স্নিগ্ধা কাঁপা গলায় বলল, ছাগলটাকে নিশ্চয়ই ওই পুতুলটাই মেরেছিল, কিন্তু কেন? পুতুলটার ঠোঁট বেঁকে গেল এক বিকৃত হাসিতে। সে ধীরে ঠান্ডা গলায় বলল, মেরে ফেলাই আসল উদ্দেশ্য ছিল না, ওটা ছিল শুরু। তার কাঁচের চোখ দুটো যেন অদ্ভুতভাবে জ্বলে উঠল। আমি জানতাম পুতুলটার গায়ের ওই কটু গন্ধ, মাটি সব দেখে তোর সন্দেহ হবে। তুই বুঝবি কিছু একটা অস্বাভাবিক হয়েছে, কিন্তু প্রমাণ পাবি না। তারপর যখন শুনবি ওই ছাগলটার কথা, তখন সব মিলিয়ে তোর মাথার ভেতরেই ভয়টা তৈরি হবে। ভাববি এই পুতুলটাই করেছে, আর মিষ্টি সে তো সব সময় এটাকে বুকে করে ঘুরছে। একটা ক্ষীণ পৈশাচিক হাসি ছড়িয়ে পড়ল তার গলায়। প্রতি মুহূর্তে তোর মনে হয়েছে যে কোনো সময় মিষ্টির সঙ্গেও কিছু একটা ভয়ঙ্কর ঘটতে পারে। তুই নিজেই নিজের ভয়কে বড় করে তুলেছিস, আর সেই ভয়েই ধীরে ধীরে ভেঙে পড়েছিস। ঠিক সেটাই আমরা চেয়েছিলাম। সে থেমে নিঃশব্দে স্নিগ্ধার দিকে তাকিয়ে রইল। আমি শুধু একটু ঠেলা দিয়েছিলাম, বাকিটা তোর নিজের মনই করেছে। তার ঠোঁট আবার সেই বিকৃত হাসি ফুটে উঠল। মিষ্টির সঙ্গে যা কিছু করেছি সবই তোকে ভেঙে দেওয়ার জন্য। আর তুই আমাকে মাটিতে পুঁতেছিলি, তাই তোর ভালোবাসার মানুষটাকেও আমি কাদার চোরাবালিতে ডুবিয়ে মারতে গিয়েছিলাম। কথাগুলো শুনে তন্ময় আর স্নিগ্ধা প্রচণ্ড রেগে গেল। তন্ময় বিশুতান্ত্রিকের দিকে দাঁত চেপে বলল, আমার বোন কণিকার পুতুলটার ভেতরে আত্মা ঢুকিয়েছিস কেন? বিশুতান্ত্রিকের ঠোঁট ধীরে ধীরে এক বিকৃত হাসি ফুটে উঠল। তিনি ঠান্ডা গলায় বললেন, কারণ এতে করে তোরা কেউ কিছু সন্দেহ করবি না। নিজের বাড়ির জিনিস, নিজের মানুষের স্মৃতি, ওগুলোতেই তো সবচেয়ে কম সন্দেহ হয়। তিনি একটু থেমে আবার বললেন, আমার এই শিষ্যের আত্মাই পুতুলটা এনে দিয়েছিল। তারপর আমি মন্ত্রপুত করে তার ভেতরে আত্মা বেঁধে দিই। তার চোখ দুটো অদ্ভুতভাবে জ্বলে উঠল। আমি জানতাম তোদের সঙ্গে একটা বাচ্চা আছে, আর বাচ্চার মনকে নিয়ন্ত্রণ করা সবচেয়ে সহজ। তাই পুতুলটাকে দোতলার ওই ঘরের খাটের তলায় রেখে দিতে বলেছিলাম। ঠিক যেমন ভেবেছিলাম তেমনই হয়েছে। মিষ্টি নিজেই পুতুলটা খুঁজে পেয়েছে, আর ওকে ছাড়তে চায়নি। তারপর থেকে পুতুলটা ওকে নিজের আয়ত্তে নিয়েছে, আর সেই পথ ধরেই স্নিগ্ধার কাছে পৌঁছেছে। একটা চাপা পৈশাচিক হাসি ভেসে উঠল। মিষ্টি শুধু একটা মাধ্যম, আসল লক্ষ্য স্নিগ্ধা। ওকে ভয় দেখানো, ভেতর থেকে ভেঙে ফেলা, মানসিক যন্ত্রণায় জর্জরিত করে তোলা। হঠাৎ স্নিগ্ধার চোখ পড়ল তন্ময়ের পিছনের দিকে। জঙ্গলের অন্ধকারে একটা মোটা গাছের আড়ালে যেন কারোর অবয়ব নড়ে উঠল। সে চোখ মুচকে ভালো করে তাকালো। তরুণ, গাছের আড়ালে দাঁড়িয়ে আছে সে, আর তার ডান হাতে ধরা একটা বড় ছুরি। এক মুহূর্তের জন্য স্নিগ্ধার বুকের ভেতরটা ধক করে উঠল, কিন্তু সে মুখে কিছু প্রকাশ করল না। বুঝতে পারল তরুণ আক্রমণের সুযোগ খুঁজছে। সে ধীরে ধীরে কয়েক পা এগিয়ে গেল।
যেন কিছুই টের পায়নি। তারপর হঠাৎই ঝাঁপিয়ে পড়ে তরুণের হাতটা শক্ত করে চেপে ধরল। হঠাৎ এই ঘটনায় সবাই চমকে উঠে সেদিকে তাকালো। অপ্রস্তুত হয়ে তরুণ ছুরিটা তুলতেই পারল না। স্নিগ্ধা তার কবজিটা মুচড়ে ধরতেই ছুরিটা কেঁপে উঠল, কিন্তু ধস্তাধস্তির মধ্যেই তরুণের বাম হাত থেকে ছোট্ট কিছু একটা নিঃশব্দে ছিটকে গেল সোজা ভজেনতান্ত্রিকের দিকে। ভজেনতান্ত্রিকের চোখে এক মুহূর্তের জন্য তীক্ষ্ণ এক ঝিলিক খেলে গেল। আজকে শুনলেন বিক্রমভিলা রহস্যের সিজন 3-এর 58 থেকে 60 পর্ব। পরবর্তী আর একটি পর্বই রয়েছে, 61 থেকে 63, যেটি থাকবে অন্তিম পর্ব। খুব শীঘ্রই অন্তিম পর্ব নিয়ে আসছি। সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।